আসসালামু আলাইকুম। এটিএন বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওয়াহিবা রাইয়ান। শুরুতেই সংবাদ শিরোনাম। আষাঢ়ের বর্ষণে ডুবে গেছে নারায়ণগঞ্জ শহর। আগামী 3 দিন ভারী বৃষ্টির পূর্বাভাস। সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর সতর্ক সংকেত। সম্ভাবনা থাকলেও নানা জটিলতায় কাঙ্ক্ষিত হারে বিদেশে রফতানি করা যাচ্ছে না বাংলাদেশের প্রসিদ্ধ আম। সুপেয় পানির প্রধান উৎস শুকিয়ে গেছে। আর্সেনিক বিষে ঘরে ঘরে রোগবালাই। বাগেরহাটের হারিয়ার ঘোপে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আষাঢ়ের বর্ষণে ডুবে গেছে নারায়ণগঞ্জ শহর। শহরের রাস্তা পানির নিচে। পানি ঢুকে পড়েছে নগরের একতলার ভবনগুলোতে। এছাড়াও পানির নিচে তলিয়ে গেছে ডিএনডি প্রজেক্টের ঘরবাড়ি সহ সব রাস্তাঘাট। শুক্রবার রাত থেকে অতি বৃষ্টির পানিতে শহরের প্রধান প্রধান রাস্তাগুলোর উপর হাঁটু পানি জমে গেছে। স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, ডিএনডি প্রজেক্টের পানি নিষ্কাশনের পথ এবং ড্রেনগুলো ময়লা আবর্জনায় বন্ধ হয়ে যাওয়ায় বৃষ্টির পানি নামছে না। এতে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। দেশের 5 বিভাগে আগামী 3 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। অন্য 3 বিভাগের অধিকাংশ জায়গায় মাঝারি বৃষ্টি হতে পারে। পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে 3 দিন টানা বৃষ্টি হতে পারে। এছাড়া ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। টানা বৃষ্টিতে আবারও বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে সিলেট, সুনামগঞ্জ এলাকায়। এতে সারা দেশে দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এজন্য কক্সবাজার, মোংলা ও পায়রা বন্দরকে স্থানীয় 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এদিকে গত কয়েকদিনের ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি বাড়তে শুরু করেছে। এতে লংদু, বাঘাইছড়ি, বরকল, জুরাছড়ি ও বিলাইছড়ি উপজেলায় মানুষের যাতায়াত ও পণ্য পরিবহন সহজ হয়ে উঠেছে। লঞ্চ ও ইঞ্জিন চালিত নৌকা দিয়ে সরাসরি উপজেলাগুলোতে মালামাল ও যাত্রী পরিবহন করা যাচ্ছে। কাপ্তাই হ্রদের পানি বাড়ার সাথে সাথে পর্যটন ব্যবসাও জমে উঠেছে। সম্ভাবনা থাকলেও কাঙ্ক্ষিত মাত্রায় রফতানি করা যাচ্ছে না আম। এবছর রফতানি লক্ষ্যমাত্রা অর্জন হবে না বলে মনে করছেন রফতানিকারকরা। ডলার সংকট, অতিরিক্ত বিমান ভাড়া, কাস্টমস এবং এইচএস কোড সংক্রান্ত নানা জটিলতায় আম রফতানিতে বাংলাদেশ পিছিয়ে যাচ্ছে বলে জানান তারা। দেশে একটি মাত্র প্যাকিং হাউস থাকলেও সেটি এখনো পরিপূর্ণভাবে কাজ শুরু করেনি। ফজলে রাব্বির রিপোর্ট। আম উৎপাদক দেশ হিসেবে বিশ্বে বাংলাদেশের অবস্থান সপ্তম। এখানকার আবহাওয়া ও মাটি আম উৎপাদনের জন্য অনুকূল। কিন্তু বিশ্বের প্রধান উৎপাদনকারী দেশগুলোর মধ্যে রপ্তানি বাজারে বাংলাদেশের অবস্থান তলানিতে। রপ্তানি বাড়াতে 2021 সালে রাজধানীর শ্যামপুরে সেন্ট্রাল প্যাকিং হাউসের কাজ শুরু করে কৃষি মন্ত্রণালয়। সারা দেশ থেকে সেখানে আম আনেন রপ্তানিকারকরা। মান যাচাই বাছাইয়ের পরই সেসব আম রপ্তানির ছাড়পত্র পায়। কিন্তু এখনো প্যাকিং হাউসের ল্যাবরেটরির কাজ শেষ না হয় হাতে হাতে পরীক্ষা করা হচ্ছে এই রপ্তানি পণ্য, যার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। সে কারণে বিশ্বের বিভিন্ন দেশে আম রপ্তানি করলেও প্রবাসী থাকা বাংলাদেশিদের মধ্যেই আটকে আছে এখানকার আমের বাজার। 6টা ল্যাবের মালামাল আমরা 100% চলে আসছে, আর বাকি 4টে ল্যাবের মাল আমরা আশা করতেছি যে আমরা জুলাই মাসের ভিতরে পাবো। এবং পাওয়ার পরে আমাদের যে সমস্ত অ্যানালিস্ট কাজ করবে ওই কোম্পানিগুলো তাদের প্রশিক্ষণ দেবে। এটা 6 মাস হইতে পারে, 8 মাস হইতে পারে। রপ্তানিকারকরা বলছেন, বিমান ভাড়া বেড়ে যাওয়া, কাস্টমস এবং এইচএস কোড সংক্রান্ত নানা জটিলতার কারণে এবছর কমে যাবে আম রপ্তানি। গত বছর ঢাকা থেকে লন্ডনে আকাশপথে আম পরিবহনে খরচ হতো কেজি প্রতি 200 থেকে 250 টাকা। এবার খরচ হচ্ছে অন্তত 400 থেকে 450 টাকা। অথচ আমার পাশের রাষ্ট্র ভারত 300 টাকার ভিতরে বিমান ভাড়া এবং পাকিস্তানে 300 টাকার ভিতরে বিমান ভাড়া বিদ্যমান। কোল্ড ট্রিটমেন্টটা যেটা আমের এইটার একটা সিস্টেমটা যদি ডেভেলপ করে, তাহলে সেক্ষেত্রে আমরা যে বিভিন্ন মার্কেটে যে আমরা এন্টিক মার্কেটে যাইতে পারি না, তখন আমরা এন্টিক মার্কেটও এক্সপোর্ট করতে পারবো। আমাদের সক্ষমতা শুধু আমরা আমটা ভালো উৎপাদন করব, নিরাপদ এবং স্বাস্থ্যসম্মত। আমরা শুধু এটুকু পারবো, কিন্তু অন্যান্য সাপোর্টগুলো, লজিস্টিক সাপোর্টগুলো, বিমান ভাড়া কমানো, এই বিষয়টা তো সরকারকে এগিয়ে আসতে হবে। এবছর বিশ্বের 38টি দেশে 3100 মেট্রিক টন আম রপ্তানির লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। গত বছর বাংলাদেশ আম রপ্তানি করে 3092 মেট্রিক টন, অর্থাৎ
এবার আম রপ্তানি খুব একটা বাড়ছে না। বিষয়টিকে আমলে নিয়ে প্যাকিং হাউসের আধুনিকায়ন সহ অন্যান্য প্রতিবন্ধকতা দূর করতে সরকার আন্তরিক হবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। বিএনপি নেতারা সমঝোতা স্মারক আর চুক্তি স্বাক্ষরের মধ্যে পার্থক্য না বুঝেই নানাভাবে মিথ্যা কথা বলে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ। চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ আয়োজিত বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। এ সময় মন্ত্রী আরও বলেন, সরকার জনগণের উন্নয়ন ও অর্থনৈতিক স্বার্থেই শুধু ভারত নয়, নেপাল ও ভুটানের সাথেও কানেক্টিভিটি বাড়াতে উদ্যোগ নিয়েছে, কিন্তু বিএনপি এটি নিয়েও বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করেন তিনি। কিছু সমঝোতা স্মারক নবায়ন করা হয়েছে, কোন চুক্তি কিন্তু স্বাক্ষরিত হয়নি। বিএনপি নেতারা থেকে পরামর্শে বলে যাচ্ছে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বিএনপি নেতারা তো শিক্ষিত, ফখরুল ইসলাম আলমগীর সাহেব নাকি ঢাকা কলেজে পড়াতেন, মঈন খান তিনিও শিক্ষিত, আরো বেশ কয়েকজন শিক্ষিত মানুষ এখন অশিক্ষিতের মতো কেন কথা বলছেন সেটি আমার বোধগম্য নয়। অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য নির্বাচনের পর সরকার সবকিছু ভারতের হাতে তুলে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রুহুল কুদ্দুস তালুকদার দুলু। দুপুরে নাটোরের শহর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। শহরের আলাইপুরে জেলা বিএনপি কার্যালয়ে এই সম্মেলনের আয়োজন করা হয়। ভারতের সাথে রাষ্ট্র ও জনবিরোধী কোনো চুক্তি বিএনপি সহ দেশপ্রেমিক জনগণ মানে না উল্লেখ করে এর বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। শহর বিএনপির আহ্বায়ক এমদাদুল হক আল মামুনের সভাপতিত্বে সম্মেলনে জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চু ও সদস্য সচিব রহিম নেওয়াজ সহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন। নির্বাচনের আগে চুক্তি ছিল, সেই চুক্তি মোতাবেক গত কয়েকদিন আগে বর্তমান প্রধানমন্ত্রী গিয়ে সমস্ত কিছু তারা দিয়ে আরো দীর্ঘদিন ক্ষমতা থাকার জন্য আজকে তারা রাষ্ট্রের সবকিছু তারা বিক্রি করে, রাষ্ট্র সবকিছু দিয়েও তারা ক্ষমতা থাকতে। বাগেরহাটের সুপেয় পানির প্রধান উৎস খাল ও পুকুর ক্রমেই শুকিয়ে যাচ্ছে। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে গ্রামীণ জনজীবন। বাধ্য হয়ে অনেকেই পান করছেন আর্সেনিকযুক্ত বিষাক্ত পানি। দৈনন্দিন কাজে ব্যবহারও করছেন তারা। এর প্রভাবে ঘরে ঘরে ছড়িয়ে পড়ছে রোগবালাই। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, ওইসব গ্রামে মেয়ে বিয়ে দিতে চাইছেন না আশেপাশের মানুষজন। বাগেরহাট থেকে আমিরুল হক বাবুর রিপোর্ট, জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। চিতলমারীতে মধুমতি নদীর কোল ঘেঁষে হারিয়ারগোপ গ্রাম। 20,000-এরও বেশি বাসিন্দা সেই গ্রামে, বেশিরভাগই কৃষিজীবী। কয়েক বছর আগেও গ্রামের খাল আর পুকুরই ছিল উপকূলীয় এই গ্রামে সুপেয় পানির একমাত্র আধার। এখন তা একেবারেই নেই। খাতি পানি রান্তি পারি না, পানি জমি খাতের পানি ভরতে পারে না। যদি ওই পানি দিয়ে কিছু করি মানে গাগত চুলকানিতে বইরা যায়, অ্যালার্জিতে অনেক সমস্যা হয় সবারই। গ্রামের 300 একর 3 ফসলি জমি পানি সংকটে অনাবাদী হয়ে আছে বহু বছর ধরে। এলাকার ফল ফসলের উৎপাদনও কমেছে প্রায় 45%। ফলে অভাব বেড়েছে, পুষ্টিহীনতায় ভুগছেন গ্রামের কয়েক হাজার মানুষ। প্রত্যেকটা লোকের ডায়রি, আমাশা, বিভিন্ন রোগ বালাই চলতেছে। আমাকে 3-4 মাস আমরা মনে করি গোসলই করতে রিনি। গ্রামে যেসব অগভীর নলকূপ আছে তার 200-টিরও বেশি অকেজো। যেগুলোতে পানি উঠছে তাও আর্সেনিক যুক্ত। নানা জটিল রোগে আক্রান্ত গ্রামবাসী। তাই এই গ্রামে কেউ মেয়ে বিয়ে দিতেও চাইছেন না। মেয়ে দেবো না, সে আমি আমলা চালছি, সে পোতারে বিয়ে দিতেলাম না। জলবায়ুর অস্বাভাবিক পরিবর্তন এবং প্রভাবশালীদের দখল দূষণে গ্রামের প্রসিদ্ধ হারিয়ারগোপ খালও এখন মৃতপ্রায়। যদি খালটি পানি ভর্তি খনন করা হয় তাহলে এলাকার মানুষজন উপকৃত হবে, এলাকার ফসলাদি সংখ্যা বৃদ্ধি পাবে, মানুষের মিষ্টি পানির একটা উৎস হবে। এটি আসলে একটু পরিকল্পনা দরকার যে কিভাবে এই খালটি আমরা আবার খনন করে আবার নতুনভাবে এলাকার মানুষের পানি সমস্যার সমাধান করতে পারি। সংকট এতই প্রকট হয়েছে যে রান্না, খাবার পানি, গোসল ও গৃহস্থালির কাজে দূর থেকে পানি কিনে আনছেন অনেকে, যা দুর্বিষহ করে তুলেছে গ্রামীণ মানুষের জীবন। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা।
খুলনার সাংবাদিক ইউনিয়ন কেইউজের দ্বিবার্ষিক নির্বাচনে সাইদুজ্জামান সম্রাট সভাপতি ও মহেন্দ্রনাথ সেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। উৎসব মুখর পরিবেশে সকাল 9টা থেকে বেলা 1টা পর্যন্ত 64 জন ভোটার এতে ভোট দেন। নির্বাচনে 11টি পদে এর বিপরীতে 2টি প্যানেল সহ 23 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। হবিগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে প্রথম আলো। স্বপ্ন দেখো, জীবন গড়ো এর স্লোগানে প্রথম আলো ও শিখর আয়োজনে জেলা পরিষদ অডিটোরিয়ামে এই সংবর্ধনা দেওয়া হয়। প্রথম আলোর হবিগঞ্জ প্রতিনিধি হাফিজুর রহমান নিয়নের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন জেলা শাখার সভাপতি অধ্যাপক ইকরামুল ওয়াদুদ। সহকারী অধ্যাপক নাসরিন হকের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রথম আলো সিলেট অফিসের সাংবাদিক সুবন কুমার দাস। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার এটিএন বাংলা। কিশোরগঞ্জের ভৈরবে বর্ষার শুরুতে ছোট বড় নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কাঠমিস্ত্রিরা। নদীমাতৃক বাংলাদেশে বর্ষা এলেই গ্রামগঞ্জে বেড়ে যায় নৌকার কদর। এক গ্রাম থেকে আরেক গ্রামে যাতায়াত, মাছ ধরা, গোখাদ্য সংগ্রহ সহ নানা কাজে নৌকা খুবই জরুরি বাহন। আর এই সুযোগকে কাজে লাগিয়ে ভৈরবের আকবরনগর, শিমুলকান্দি, শ্রীনগর, কালিকাপ্রদাস সহ বিভিন্ন স্থানে কাঠ মিস্ত্রিরা চাহিদা মতো তৈরি করছে কুশা ও ডিঙ্গি নৌকা। মৌসুমের 4 মাস চলে তাদের এই ব্যস্ততা। তবে চলতি বছর কাঠের দাম বেড়ে যাওয়ায় নৌকা তৈরির তেমন করে লাভ হচ্ছে না বলে জানান মিস্ত্রিরা। সরকারি সহযোগিতা ও সহজ শর্তে ঋণ পেলে এই শিল্পের আরও প্রসার ঘটবে এবং কর্মসংস্থানের সুযোগ বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি গ্রামগঞ্জের খবর। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ।